আমরা কেমিক্যাল বন্ডিং, আমার যতদূর মনে আছে লাস্ট ক্লাসে আমরা ভিএসিপিআর তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, বুঝলে, বন্ধনীর ধ্রুবীয়তা, পোলারিটি এবং ডাইপোল মোমেন্ট। বন্ড পোলারিটি এবং ডাইপোল মোমেন্ট। আমরা যখন পিরিয়ডিক টেবিল পড়েছিলাম, বুঝলে, তোমাদের স্মরণে থাকতে পারে যে পিরিয়ডিক টেবিল পড়ার সময় আমরা ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে পড়েছিলাম, ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে। আর পোলার বন্ড এবং নন পোলার বা বিশুদ্ধ সমযোজী বন্ধনী, পিওর কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে একটা ধারণা আমরা রেখেছিলাম। সেই কনসেপ্টটা এখানে খুব কাজে লাগবে, ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্ট এবং বন্ড পোলারিটি। ধরো HF, এখানে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 4, হাইড্রোজেনের 2.1, তাহলে ক্লোরিন ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন ডেল্টা পজিটিভ। পোলার বন্ড, পোলার বন্ড বুঝেছি কি করে? ডেল্টা নেগেটিভ এবং ডেল্টা পজিটিভ। HCl, এটাও বলছি ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, ক্লোরিনের 3, হাইড্রোজেনের 2.1। HBr, ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি 2.8, হাইড্রোজেনের 2.1, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ। প্রত্যেকটা বন্ড পোলার, ধ্রুবীয় বন্ধনী, কারণ যে অ্যাটমগুলো বন্ড তৈরি করেছে তাদের মধ্যে ধ্রুবীয়তার পার্থক্য আছে, এই ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে। কিন্তু সব জায়গাতে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা সমান নয়। ফ্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 1.9, ক্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে এই ডিফারেন্সটা হচ্ছে 0.9 এর, ব্রোমিন আর হাইড্রোজেনের মধ্যে এই ডিফারেন্সটা হচ্ছে 0.7 এর। তাই বন্ডগুলো পোলার হলেও প্রত্যেকটা বন্ডের পোলারিটি বা ধ্রুবীয়তা এক হওয়ার কথা নয়। কিন্তু আমরা একই সিম্বল ব্যবহার করেছি, ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভ। তাই বাইরে থেকে কেউ যদি ইলেকট্রোনেগেটিভিটি গুলো না জানে, তারা মনে করবে একই রকম ধ্রুবীয়তা নিয়ে, এরা পিওর কোভ্যালেন্ট বন্ড নয়, এটা ঠিকই আছে, কিন্তু এদের পোলারিটি মোটামুটি একই রকম, এইটা তার মাথাতে সবসময় খেলা করবে। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি যে জানে, তড়িৎ ঋণাত্মকতার মানগুলো যে জানে, সে কিন্তু কখনোই বলবে না যে এদের ইলেকট্রোনেগেটিভিটিটা, এদের বন্ডের পোলারিটিটা সকলের ক্ষেত্রে একই রকম, একথা বলা যাবে না। এখন সেই বিষয়টা পরিষ্কার করার জন্য একটা স্কেল ব্যবহার করা হয়, যে স্কেলটাকে ডাইপোল মোমেন্ট বলে, বুঝতে পেরেছ? ডাইপোল মোমেন্ট বাংলায় বলে দ্বি মেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। তাহলে ডাইপোল মোমেন্ট জিনিসটা কি না, সংক্ষেপে বলতে গেলে একটা স্কেল। এই স্কেলে কি মাপা হয়? বন্ডের পোলারিটি বা ধ্রুবীয়তা মাপা হয়।
যে বন্ডের ডাইপোল মোমেন্ট বেশি তার পোলারিটি বেশি, একই সিম্বল থাকলেও তার পোলারিটি বেশি। তো ভালো কথা, কিভাবে আমি ডাইপোল মোমেন্ট মাপবো? তো বলা হচ্ছে যে একটা পোলার বন্ড যখন তৈরি হয় তার একটা প্রান্তে থাকে ডেল্টা নেগেটিভ, অর্থাৎ সামান্য নেগেটিভলি চার্জ হয়, আর একটা প্রান্ত হচ্ছে সামান্য ধনাত্মক আধান বিশিষ্ট পজিটিভ চার্জ। এইখানে যতটুকু নেগেটিভ চার্জ জন্মায়, মানে আমি যদি নিউমেরিক্যালি ধরি যে কতটা নেগেটিভ চার্জ জন্মালো, ধরি ই পরিমাণ, তাহলে জানবে উল্টো দিকেও ই পরিমাণ পজিটিভ চার্জ জমা হবে। যে কোনো এক প্রান্তে যেটুকু নেগেটিভ চার্জ জমা হবে, বিপরীত প্রান্তে নিউমেরিক্যালি ঠিক ততটাই পজিটিভ চার্জ জমা হবে। তো যে কোনো একটা প্রান্তের আধান, সে পজিটিভ হোক চাই নেগেটিভ, দুটোই সমান, যে কোনো একটা দিকের আধান ইন্টু দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব ই ইন্টু ডি, যে কোনো একটা প্রান্তের আধান এবং দুটো আধানের মধ্যবর্তী যে দূরত্ব, তাকেই আমরা এই বন্ধনীর দ্বিমেরু ভ্রামক বলব। তাকে আমরা এই বন্ধনীর কি বলব? দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। তবে ডাইপোল মোমেন্টে শুধু মান আছে এরকম নয়, এটা স্কেলার রাশি শুধু তা কিন্তু নয়, এটা ভেক্টর রাশি। এর যেমন একটা মান আছে, এর একটা দিকও আছে। দিকটা কোন দিক থেকে কোন দিকে? ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে, পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে, ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত অভিমুখী। বোঝা যাচ্ছে কথাটা? এখন যে বন্ধনীর ডাইপোল মোমেন্টের মান বেশি হবে, সম্ভবত সেই বন্ধনীর ধ্রুবীয়তাও বেশি হবে। আর ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস দেখে বিচলিত হওয়ার কিছু নেই। এখন এখানে ডিটা কি একটু বলে দিই। ই তো যে কোনো একটা প্রান্তের চার্জ, আর ডি হচ্ছে দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব। তো দূরত্ব মানে কি? হাইড্রোজেনের নিউক্লিয়াস এবং ফ্লোরিনের নিউক্লিয়াস, এদের মধ্যবর্তী দূরত্ব। হাইড্রোজেনের নিউক্লিয়াস এবং ফ্লোরিনের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, সেইটা হচ্ছে ডি। তো ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি, এর ভ্যালু আছে, মান আছে, এবং সেটা ই ইন্টু ডি, এবং ডিরেকশন আছে, সেটা ধ্রুবীয় বন্ধনীর ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক, মানে পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে। এর ইউনিট হচ্ছে ডি বাই। ইউনিট হচ্ছে ডি বাই। আমরা বড় হাতের ডি দিয়েও লিখে থাকি। বোঝা যাচ্ছে কথা? বেশ। এখন দেখো, কোন কোন অণু আছে যে অণুতে একটাই মাত্র ধ্রুবীয় বন্ধন, যেমন ধরো না এইচএফ, হাইড্রোজেন ফ্লোরাইড মলিকুল, তার মধ্যে পোলার বন্ড কটা? একটাই। সেটা কার কার মধ্যে? হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে। ধ্রুবীয় বন্ধনী একটাই, সেটা কাদের মধ্যে? হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে। তাহলে এই বন্ধনীটার যা ভ্রামক হবে, ওই যে ই ইন্টু ডি করে, সেটা হচ্ছে গোটা অণুটারই ভ্রামক। বুঝতে পারছো? মলিকুলটার মধ্যে তো একটাই পোলার বন্ড আছে। হাইড্রোজেন ফ্লোরাইড মলিকুলে কতগুলো পোলার বন্ড? একটাই পোলার বন্ড। সেটা কাদের মধ্যে? হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে। তাহলে এই বন্ডটার যা ভ্রামক হবে, মলিকুলটারও তাই ভ্রামক হবে, একই ভ্রামক হবে। কিন্তু সবসময় তো এরকম হয় না। কোন মলিকুলের মধ্যে একের বেশি পোলার বন্ড থাকতে পারে। যেমন ধরো জল, দুটো এইচ বন্ড আছে, দুটোই পোলার। দুটো এইচ বন্ড আছে,
দুটোই ধ্রুবীয় পোলার বন্ড। বন্ড মোমেন্ট কাজ করে থেকে কোন দিকে? হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে। এই অ্যাঙ্গেলটা কত? 105 ডিগ্রির কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 105 ডিগ্রি। তাহলে জলের দ্বিমেরু ভ্রামক কি হবে? এইচএফ এর দ্বিমেরু ভ্রামক তো বুঝলাম, এই বন্ডটার যে ভ্রামক সেটাই মলিকুলের ভ্রামক, কিন্তু ওয়াটারের দ্বিমেরু ভ্রামক কি হবে? ওয়াটারের দ্বিমেরু ভ্রামক বার করতে গেলে প্রথমে আলাদা আলাদা করে দুটো OH বন্ধনের ভ্রামক তুমি বার করবে, ওই E ইনটু D করে। সেপারেটলি the moment of two OH bond is determined first, তারপর এগুলোকে যোগ করতে হবে। দুটো দুটো তো এই OH বন্ডের একটা ভ্রামক, এই OH বন্ডের একটা ভ্রামক, দিয়ে এই দুটোকে যোগ করলে আমি টোটাল মলিকুলটার ডাইপোল মোমেন্টের একটা হিসাব পাবো। এখন এই যোগটা ঠিক 2 2 4 করার মতো যোগ নয়, কারণ এরা তো স্কেলার রাশি নয়, এরা হচ্ছে ভেক্টর রাশি। তাই ভেক্টরের যে সূত্র আছে, ল অফ প্যারালালোগ্রাম, r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আলফাটা কি? আলফাটা হচ্ছে এই কোণটা। এখানে অবশ্য পি আর কিউ দুটো সমান হবে। কেন সমান হবে? কারণ দুটোই তো OH বন্ডের ভ্রামক, দুটো ভ্রামকই হচ্ছে OH বন্ডের ভ্রামক, তাই পি আর কিউ এর ভ্যালু এখানে সমান হয়ে যাবে। বোঝা যাচ্ছে কথাটা? কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে তখন আমাকে করতে হবে। তাহলে কোন যৌগের অণুতে যদি একের বেশি এরকম পোলার বন্ড থাকে, তাহলে ওই মলিকুলের ডাইপোল মোমেন্ট বার করার সময় প্রথমে সেপারেটলি আলাদা আলাদা করে প্রত্যেকটা পোলার বন্ডের ভ্রামক বার করতে হবে। সামগ্রিকভাবে গোটা অণুটার ভ্রামক হবে ওই সকল ধ্রুবীয় বন্ধনীর ভ্রামকের যোগফল। If molecule contains more than one polar bond, then while determining the dipole moment of the molecule, এই মলিকুলের ডাইপোল মোমেন্ট যদি আমরা বার করতে চাই, তাহলে at first separately the polarity of each OH bond is determined. প্রথমে আলাদা করে প্রত্যেকটা OH বন্ধনীর ভ্রামক আমাকে বের করতে হবে। The overall dipole moment of the molecule is the resultant of the moment of each OH bond. সামগ্রিকভাবে গোটা মলিকুলটার ডাইপোল মোমেন্ট হবে প্রত্যেকটা OH বন্ধনীর যে ভ্রামক তার রেজাল্টেন্ট বা তার লব্ধি। বোঝা যাচ্ছে? এবং সেটা বের করার জন্য আমরা ভেক্টর থেকে ফর্মুলাটা পেয়েছি। অনেক সময় হয় কি জানো, অণুটার স্পেশাল জিওমেট্রিক শেপের জন্য এই রেজাল্টেন্টটা 0 হয়ে যেতে পারে। রেজাল্টেন্টের সবসময় যে ভ্যালু থাকবে তার প্রমাণ নেই, ভেক্টর রাশি তো, তার ডিরেকশন আছে। একটা আর একটা উল্টো দিকে যদি হয়ে যায় আর সমান যদি হয়ে যায়, তাহলে একটা আর একটাকে ক্যান্সেল করে দেবে। সেক্ষেত্রে মলিকুলটার মধ্যে পোলার বন্ড থাকবে, কিন্তু মলিকুলটার ডাইপোল মোমেন্ট 0 হয়ে যেতে পারে। কিরকম তোমাদের দেখায় দেখো। ধরো কার্বন ডাই অক্সাইড মলিকুল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার, প্রত্যেকটা CO বন্ড পোলার, কার্বন ইলেকট্রোপজিটিভ পার্টে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ পার্টে। বন্ড মোমেন্ট কাজ করে কার্বন থেকে অক্সিজেনের দিকে। মোমেন্টটা কোন দিক থেকে কোন দিকে কাজ করে? কার্বন থেকে অক্সিজেনের দিকে। এখন দুটো CO বন্ড, দুটোই তো CO বন্ড, তাহলে দুটো বন্ডের মোমেন্ট সমানই হবে। এই যে E ইনটু D করে যে ভ্যালুটা বার করছি আমরা, সেই ভ্যালুটা দুটো বন্ডের ক্ষেত্রে এক হবে, কিন্তু ডিরেকশনটা ঠিক অপোজিট, একটা আর একটা উল্টো দিক। তাহলে একটা আর একটাকে ক্যান্সেল করে দেবে। সেজন্য CO2 এর নেট ডাইপোল মোমেন্ট আমরা বলবো এর ডাইপোল মোমেন্ট হচ্ছে 0। CO2 র
ডাইপোল মোমেন্ট হচ্ছে 0। তাহলে CO2 অণুতে পোলার বন্ড আছে, এমন নয় যে পোলার বন্ড নেই, ধ্রুবীয় বন্ধনী আছে, কিন্তু ধ্রুবীয় বন্ধনী থাকলেও ওভারঅল মলিকুলার ডাইপোল মোমেন্ট কিন্তু 0 হবে, কারণ প্রত্যেকটা পোলার বন্ধনের যে ভ্রামক রেজাল্টেন্ট টেনে তার লব্ধি নিলে সেই ভ্যালুটা 0ই হয়। তোমরা ল অফ প্যারালালোগ্রাম এখানে কাজে লাগিয়েও দেখতে পারো। R ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2pp cos 180 ডিগ্রি। ঠিক আছে, কারণ এখানে এই বন্ডের মোমেন্ট যদি p হয় তাহলে এই বন্ডের মোমেন্টও p হবে, দুটোই সমান। তাহলে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার ইনটু -1 সব মিলিয়ে 0। বুঝতে পেরেছি? এরকম এক্সাম্পল আরো দেওয়া যায়। কিরকম দেখো, BF3 এবারে বোরন তোমরা হয়তো স্মরণ থাকতে পারে sp2 হাইব্রিডাইজড। তিনটে বিএফ বন্ড আছে এবং তার রেজাল্টেন্ট কাজ করে বোরন থেকে ফ্লোরিনের দিকে। তিনটে বন্ডের রেজাল্টেন্ট থেকে কোন দিকে কাজ করে? বোরন থেকে ফ্লোরিনের দিকে কাজ করে। অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি করে? 120 ডিগ্রি করে। তাহলে BF3 মলিকুলার ডাইপোল মোমেন্ট কত? না, তিনটে বিএফ বন্ডের ভ্রামকের লব্ধি। তিনটে বিএফ বন্ধনী ভ্রামকের লব্ধি, এটাই হচ্ছে BF3 অণুর ডাইপোল মোমেন্টের ভ্যালু। বোঝা যাচ্ছে কথা? এবার তিনটে লব্ধি তো তুমি একসঙ্গে বের করতে পারবে না, প্রথমে দুটোর রেজাল্টেন্ট টানতে হবে, সেই দুটো রেজাল্টেন্টের সঙ্গে তৃতীয়টার রেজাল্টেন্ট হিসাব করতে হবে। এখন দেখো, ধরো এই বিএফ বন্ড আর এই বিএফ বন্ড এদের রেজাল্টেন্ট নিচ্ছে। ধরো এগুলো সব ইন্ডিভিজুয়াল মোমেন্ট হচ্ছে পি করে, এটাও পি এটাও পি, মানে ই ইন্টু ডি যে ভ্যালুটা সেটা করে সেটা হচ্ছে পি, সেটা পি ধরে নিচ্ছি, ই ইন্টু ডি। তাহলে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2pp cos 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হলো এখানে? 2p স্কয়ার রুট ওভার 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার আর cos 120 ডিগ্রি মানে হচ্ছে -1/2। তাহলে রুট ওভার 2p স্কয়ার মাইনাস p স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু p। তার মানে দুটোর যে রেজাল্টেন্ট নিলাম সেই রেজাল্টেন্টের ভ্যালুটাও দাঁড়ালো p, এবং তার ডিরেকশন কোন দিকে হবে জানো? এই বরাবর। মানে তৃতীয় যে বিএফ বন্ড আছে সেটা যেদিকে কাজ করবে এর রেজাল্টেন্টটা ঠিক তার উল্টো দিকে কাজ করবে। ফলে এটার সাথে যখন আমি এটার রেজাল্টেন্ট হিসাব করতে যাব সেই রেজাল্টেন্টের ভ্যালু 0 আসবে, কারণ মান দুটো সমান, একটা আর একটা ঠিক বিপরীত দিকে ক্রিয়াশীল, একটা আর একটা ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করে। বোঝা যাচ্ছে কথাটা? এরকম করে আমরা দেখাতে পারি যে মলিকুলের মধ্যে পোলার বন্ড থাকলেও অ্যাজ এ হোল সামগ্রিকভাবে মলিকুলটা নন পোলার হতে পারে। আরেকটা উদাহরণ দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো আমি। ধরো কার্বন টেট্রাক্লোরাইড CCl4, CCl4 এর ক্ষেত্রে এর গঠন কিরকম? টেট্রাহেড্রাল, চতুস্তরক আকার। কার্বন সেন্টারে
ক্লোরিন 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 ক্লোরিন। প্রত্যেকটা বন্ডের মোমেন্ট কাজ করে কার্বন থেকে ক্লোরিনের দিকে, এবং যেহেতু প্রত্যেকটাই সিসিএল বন্ড তাই মোমেন্ট গুলো সমান, প্রত্যেকটা বন্ডে মোমেন্ট গুলো সমান। অ্যাঙ্গেল গুলো কত, এর মধ্যে কোণগুলো হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট করে। এবার এই চারটে বন্ডের রেজাল্টেন্ট আমি কি করি, যে কোনো দুটো রেজাল্টেন্ট নাও, বাকি দুটো রেজাল্টেন্ট নাও, সেই রেজাল্টেন্ট নিলে দেখবে গোটাটা জিরোই হচ্ছে। মানে চারটে সিসিএল বন্ধনীর ভ্রামকের যেটা লব্ধি রেজাল্টেন্ট সেটা জিরোই হচ্ছে। তাহলে সিসিএল মলিকুলের মধ্যে সব মিলিয়ে চারটে পোলার সিসিএল বন্ড আছে ঠিকই, কিন্তু মলিকুলে ডাইপোল মোমেন্ট, ওভারঅল ডাইপোল মোমেন্ট অফ দ্য মলিকুল ইজ জিরো। এরকম করে আমরা দেখাতে পারি যে মলিকুলে বিশেষ বিশেষ জ্যামিতিক গঠন, জিওমেট্রিক্যাল শেপের জন্য মলিকুলের ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যেতে পারে, যদিও মলিকুলের মধ্যে পোলার বন্ড রয়েছে, পোলার বন্ড থাকছে। ঠিক আছে, তা আজকে এই পর্যন্তই থাক। পরের ক্লাসে, এটা কিন্তু শেষ হলো না, আমরা আরো মলিকুল নিয়ে তাদের ডাইপোল মোমেন্ট বার করার চেষ্টা করব পাশাপাশি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।